সে কি? কিছুই তো খেলে না। দাঁড়াও, আমি খাবার আনছি। বলেই কিচেনে চলে গেল তানিশা। প্রাণেশা নিজেও যেতে চাইল, কিন্তু বারণ করার জন্য পারল না। তার আর মন টিকছে না। মন ভালো করতে এসে সেই মন আরো ভেঙে চুরমার হয়েছে। এরকম পাষণ্ড মানব সে দুটো দেখেনি। একটু হাতটার কথাও জিজ্ঞেস করলো না। মেয়েটার কান্না পেল বড্ড। তার উপর মেহেকের ঢং তো আছে। কি মনে করে যেন টি টেবিলের অবশিষ্ট সর্বস্ব গ্লাস দুটো হাতে নিল। বরাবর রাস্তাতে না গিয়ে ঘুরে জায়ানের কাউচের পাশ ঘেঁষে যেতে উদ্বুদ্ধ হলো। কদম বাড়ানোর সাথে সাথে দুপুরের ঝুমঝুম শব্দ জায়ানের শ্রবণেন্দ্রিয়তে তীব্রতর হলো। সেই সাথে মাদকতা মিশ্রিত রজনীগন্ধার সেই সুবাসটুকু নাসারন্ধ্রে ধাক্কা খেল। মস্তিষ্ক জুড়ে প্রাণেশার মোহনীয় সুবাস আর কদমের মৃদু ঝুমঝুম শব্দের বিচরণ ঘটল বেশ কিছুক্ষণ। তীক্ষ্ণ দুচোখ বুঝে আসলো আপনা আপনি জায়ানের। মেয়েটার পাতলা দুপাট্টাটুকু কাঁধের পৃষ্ঠদেশ ছুঁয়ে যাচ্ছে। অনুভব করছে কট্টর মানবটি। কোনো অদৃশ্য জাদু বলেই চড়া দুকাত টান টান হয়ে উঠল যান্ত্রিক মানবটির। বুঝে থাকা দু চোখের তারার পাশ খেসে যাওয়া মেয়েটার হুটহাট ভাষা ভাষা হরিণের ন্যায় সেই ব্যাকুল দৃষ্টি ভেসে উঠল। আবারও মনে প্রশ্ন জাগল, তার দিকে এই চোখ দুটো কিসের প্রত্যাশা রাখে? এ ব্যাকুলতা কার জন্য? দু চোখের কোলে ভাসমান মুগ্ধতা কার জন্য? নুপুরের শব্দ ক্ষীণ হয়ে আসতেই বিভ্রম থেকে বের হয়ে চোখ মেলল জায়ান। সরাসরি দৃষ্টিপাত করল ঝর্ণার ছন্দ তুলে চলে যাওয়া ছোট্ট কোমল দেহটার দিকে। দৃষ্টি নেমে এলো আস্তে আস্তে কদমের দিকে। অফ হোয়াইট লং আনারকলি ছাপিয়ে শুভ্র দুপায়ের রূপলি নুপুর যুগল দৃশ্যমান হলো তার দু চোখের তারায়। হাঁটুর বয়সী একটা মেয়ে, যার বাচ্চাও দুরন্তপনা বিরক্ত ঠেকে তার কাছে। সে মেয়েটাকে এতটা নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে সে কেন দেখছে? এই প্রশ্নটা তার মাথায় একটু আসলো না। বরং মনে হলো আজকে মেয়েটার মধ্যে কোনো চাঞ্চল্যতা দেখেনি সে। ব্যাকুল দুচোখ দেখা হয়নি, কোনো আহ্লাদে বায়না ধরতে দেখেনি কারো কাছে। কিন্তু কেন তারই বা এসব মনে হচ্ছে কেন? মানসিক টানাপোড়েনে বিভোর জায়ানের নিষ্পলক দৃষ্টির মাঝে গ্লাস হাতে অবশিষ্ট একটু পানিও কিচেনের সামনে নিচে ফেলে সামনে এগুলো প্রাণেশা। এবং সে কিচেনে পৌঁছতে পৌঁছতেই দাম করে পড়ার সাথে সাথে তীক্ষ্ণ চিৎকারের শব্দ ভেসে আসলো। সতর্কিত সকলেই তৎক্ষণাৎ পিছু করে দেখল মেহেক কিচেনের কেবিনে আঁকড়ে নিজের পর্যায়ে আটকে রেখেছে কোনো রকম। কিন্তু তার মেক করা স্পেশাল ইটালিয়ান ডিশ ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। তানিশা তৎক্ষণাৎ ধরল মেয়েটাকে। এগিয়ে গেল প্রাণেশও। চেহারায় বিন্দুমাত্র অনুতপ্ততা নেই তার, বরঞ্চ চেহারায় কৃত্রিম সহানুভূতি টেনে মেহেককে ধরবে ধরবে ভেবেও আকস্মিক দৃষ্টি তুলে কিচেন হতে বরাবর ড্রয়িং রুমের কাউচের দিকে তাকালো। একজন অনুভূতিহীন নিষ্প্রভ দৃষ্টির সাথে দৃষ্টির মিলন ঘটল তৎক্ষণাৎ। মুহূর্তেই সমস্ত অস্তিত্ব জমে গেল মেয়েটার। হতবাক হতবুদ্ধি চাহনিতে রূপান্তরিত হল ভাষা দুচোখ। চেহারার কৃত্রিমতা সরিয়ে ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় ফ্যাকাশে হয়ে উঠল মুখশ্রী। এখানে শোরগোল ড্রয়িং রুমে ঠায় অবস্থিত মানবের উপর তেমন একটা প্রভাব ফেলেনি বুঝেছে প্রাণেশা। কিন্তু তার দিকে ওই দৃষ্টির মানে কি? লোকটা কি কিছু দেখেছে, বুঝেছে কিছু? হায় আল্লাহ, এবার কি হবে প্রাণেশার? স্কাইলাইনের সবচেয়ে বিলাসবহুল পেন্ট হাউসের অভিমুখে দাঁড়িয়ে আছে প্রাণেশা। তরতর করে ঘেমে উঠছে নাজুক তনু। ভয় আতঙ্কে ভেতরটা গুটিয়ে এসেছে ষোড়শীর। অ্যাপার্টমেন্টে থাকছে প্রায় 1.5 বছর হবে। এই 1.5 বছরে একবারও স্কাইলাইনের সবচেয়ে বিলাসবহুল পেন্ট হাউস গ্রাউন্ডে আসা হয়নি। আর আসবেই বা কি করে? এখানে তো জেসে থাকে না, স্বয়ং স্কাইলাইনের ওনার থাকে। তার মতো মামুলি নাদান বাচ্চা কিভাবেই বা এই পেন্ট হাউস দেখার সুযোগ পাবে? স্কাইলাইনের ক্রাউনের ভেতরটা দেখার খুব ইচ্ছে থাকলেও আজ এই মুহূর্তে সে সকল সুযোগ পেয়েও মেয়েটা মোটেও আনন্দিত হতে পারছে না। বরং কিভাবে জায়ানের মুখোমুখি হবে তা ভেবেই হাত পা নিস্তেজ হয়ে আসতে চাইছে আসন্ন ঝড়ে। পাশেই তানিশা দাঁড়িয়ে। ভাইয়ের জন্য খাবার বক্সে করে নিয়ে এসেছে মেয়েটা। মেহেক হালকা চোট পেয়েছে পায়ে, মচকেছে বোধহয়। মেয়েটার জন্য মনটা বড্ড খারাপ করছে তার।
কত শখ করে বানালো সব, তাই অবশিষ্ট কিছু ছিল ওভেনে। ওখান থেকে একটু নিয়ে এসেছে ভাইয়ের জন্য। অন্তত একটু খেলে মেয়েটা স্বস্তি পাবে একটু। মেঘকে নিয়ে ছুটোছুটিতে জান কখন চলে এসেছে খেয়াল নেই তার। যখন খেয়াল হলো প্রাণেশাকে নিয়ে ছুটে এসেছে ক্রাউনের সামনে খাবার নিয়ে। কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে থাকার বেশ কিছুক্ষণ পরেও যখন দরজা খুলল না, তখন পাসওয়ার্ড দিয়ে দরজা খুলল তানিশা। ক্রাউনের পাসওয়ার্ডটা জানা, তবুও ভাইয়ের অনুপস্থিতিতে ক্রাউনে তার কখনো আশা পড়ে না। প্রয়োজনই বা কিসের আসার। গেট খুলে ভেতরে প্রবেশ করার আগ মুহূর্তে তানিশার ফোনটা বেজে উঠল। মেহেকের কল এসেছে। রিসিভ করতেই মেহেকের কান্নাকাটির আওয়াজ পাওয়া গেল। তানিশা বিরক্ত হলো খানিক। এত বড় মেয়ের একটু পা মচকেছে, এতেই কি অবস্থা করেছে। সে অবশ্য বুঝতে পেরেছে মেহেক ইচ্ছে করে এমন করছে ভাইয়ের সিম্প্যাথি পাওয়ার জন্য। কিন্তু দ্য গ্রেট জায়ান খানজাদা কি সিম্প্যাথি দেখানোর মতো লোক? না হলে কোনো মানুষ পারে রাফসানের উপর পায়ের প্রাথমিক চিকিৎসা দেওয়ার দায়িত্ব দিয়ে এভাবে গাছড়া ভাবে চলে আসতে? মেয়েটা দীর্ঘশ্বাস ফেলে প্রাণেশের উদ্দেশ্যে বলল, তুমি একটু বক্সটা রেখে এসো না পিচ্ছি, মিসকে একটু বাসায় যেতে হবে আর্জেন্ট। এই দেখো, তোমার মেহেক আন্টি কল করেছে বারবার, গেটে খুললেই দিয়েছে। ভেতরে ঢুকি শুধু হলরুম পেরিয়ে কিচেনের ক্যাবিনেট রেখে আসবে বক্সটা, ওকে? আমি কিভাবে একা যাব? কথা আটকে আসছে মেয়েটার কণ্ঠনালীতে, দলা পাকিয়ে যাচ্ছে শব্দটা। তুমি জাস্ট রেখে চলে আসো। এই দেখো, আবারও কল আসছে। আসছি মিস, ওকে? বলেই তানিশা আবার লিফটে উঠে গেল। প্রাণেশাকে অথই সাগরে ফেলে লিফট বন্ধ হয়ে গেল তার চোখের সামনে। পেন্ট হাউসের বিশাল দরজা ঠেলে ভেতরে পা বাড়াতেই এসির শীতল পরশে গা শিরশির করে উঠল ষোড়শীর। ভেতরটা কাঁপছে ভীত হরিণ শাবকের ন্যায়। তবুও ভেতরের অপার সৌন্দর্যের বিমোহিতায় ভয় হাঁটিয়ে মুগ্ধতা জায়গা করে নিল কিছুটা। মখমলি নরম কার্পেটে কদম বাড়িয়ে লিভিং রুমে এসে দাঁড়ালো। সিলিংয়ে ঝুলতে থাকা আধুনিক জ্যামিতিক নকশার মিনিমালিস্টিক ঝাড়বাতি থেকে ঠিকরে বের হচ্ছে উষ্ণ নরম আলোর ছোটা। লিভিং রুমের দামি আসবাবপত্রের পাশে ধূসররঙা দেয়ালে কিছু অপার্থিব লিমিটেড পেন্টিং টানানো। বিশাল বড় লিভিং রুমের এরিয়ায় অত্যাধুনিক কিচেন কাউন্টার আর স্বচ্ছ কাচের সিঁড়ি ব্যতীত কোনো বেডরুম নজরে এলো না মেয়েটার। হাতের বক্সটার দিকে একবার দৃষ্টিপাত করে এগিয়ে গেল কালো মার্বেল খচিত ডাইনিং স্পেস সহ বিশাল কিচেন কাউন্টারের দিকে। চকচক করা কাচের চওড়া এক ক্যাবিনেটের পাশে দুটো বারটুলস। সেখানে হাতের বক্সটা রেখে আশপাশটা আরেকটু ঘুরঘুর করে দেখতে দেখতে কাছের সিঁড়ির দিকে এগোতেই শ্রবণেন্দ্রিয় অনাকাঙ্ক্ষিত কিছু ধূপধাপ শব্দ প্রবেশ করতেই স্থির হয়ে গেল মেয়েটা। তুমুল আগ্রহে ভয় আশঙ্কা পায়ে ঠেলে অনুসন্ধানী মেয়েটা উন্মুখ কদমে কাচের স্বচ্ছ সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠে গেল। জায়ানের মুখোমুখি হওয়ায় তৎক্ষণকার ভয়টুকু যেন কোন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। করিডোর পেরিয়ে শব্দের উৎস ধরে উঁকি ঝুঁকি মেরে এগোতে এগোতে ধূপধাপ শব্দটি তীব্রতর হলো মেয়েটার কাছে। বিস্তৃত করিডোরের দুপাশে দুটো মাস্টার বেডরুমের মধ্যবর্তী স্থানটুকু সম্পূর্ণ উন্মুক্ত। রাতের আধার চিরে কৃত্রিম ঝলমলে আলোক রশ্মিতে বিস্তৃত নীলাভ জলরাশিতে কেউ ঢেউ তুলে সাঁতরাচ্ছে। ছাদ খোলা টেরেসে কোমর পর্যন্ত কাছের দেয়াল তোলা। সময় বোধ হয় প্রায় 11টার কাছাকাছি হবে বইকি। আকাশে জলজল করা তারকারাজির আশ্বর মেলেছে। এতটা কাছে থেকে মেঘমালাকে দেখলে কথা সাহিত্যিকরা নিশ্চিত শত শত কবিতা সাজিয়ে ফেলত। কিন্তু অবাধ্য কিশোরীর সেদিকে বিন্দুমাত্র আগ্রহ বোধ নেই। তার ধ্যান জ্ঞান হুঁশ কেড়ে নিয়েছে সুইমিং পুলের নীল জলরাশিতে রাজত্ব চালানো নীলাভ নয়নের দস্যু মানব। মাত্রাতিরিক্ত অবাক বিস্ময়ে মুখটা হা হয়ে আছে প্রাণেশার। এটা কি রূপ! আর কতবার কত ভাবে প্রেমে পড়বে সেই লোকটার। আকস্মিক লোকটাকে অর্ধোন্মুক্ত হয়ে সুইমিং পুল ছেড়ে উঠতে দেখে হুঁশ ফিরল যেন প্রাণেশার। তৎক্ষণাৎ আরেকটিম হয়ে উঠল দু কপল। হৃৎপিণ্ডের তীব্র থপ্পকানি নিয়ে মেয়েটা তৎক্ষণাৎ পিছু মুড়ে গেল। দেহের গতিবেগে ঝমঝম করে উঠল পায়ের নুপুর জোড়া। গায়ের বাথরব জড়াতে জড়াতে কর্ণগোচর হলো সেই শব্দ জায়ানের। শব্দের উৎস ধরে শালিত দৃষ্টি ছুটতেই করিডোরে ম্রিয়মান আলোয় চেনা পরিচিত
সেই মেরুন রঙা দুপাট্টাটা দেখে সমান্তরাল ললাট কুচকে এলো খানিক, সিক্ত মানবের। বাথরুমের নট ছেড়ে রেখে সফের টাওয়ালে চুল মুছতে মুছতে ট্যারেস ছেড়ে করিডোরে পা রাখলেন। তার অতিমাত্রায় স্বাভাবিক দুকদম প্রাণেশার ছুটন্ত পদযুগলের সমান। কাছের সিঁড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল মেয়েটা হলরুমের দিকে ছুটছে। তৎক্ষণাৎ রাশভারী স্বরে আদেশ ছুড়ল দাপুটে মানব। Alex, close the main door. মালিকের চিরাচরিত নির্জীব স্বরে তৎক্ষণাৎ যান্ত্রিক দরজাটা সপাটে লেগে গেল আপনা আপনি। বিস্ময়ে মুখ হা হয়ে গেল কিশোরীর। ভয় তো ঢুকতে পেয়ে দরজা খুলতে চাইলেও কিচ্ছুটি লাভ হলো না। ওর চেষ্টা অব্যাহত রেখে অনাব্রত দেহাবয়বে একটা কার্গো প্যান্ট জড়ালো জায়ান। বিস্তৃত ক্লোজেটে ঘেটে সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টি শার্টের মধ্যে একটা সাদা টি শার্ট হাতে নিয়ে রোমতে বের হইল। নিচে এসে প্রাণেশাকে গুটিসুটি পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে জায়ানি নীরবতা ছিন্ন করলো প্রথমে। তীক্ষ্ণ স্বরে শুধালো, What are you doing here? ষোড়শী আমতামতা করে মনে মনে কপাল চাপড়ালো খানিক। কেন যে ভেতরে এত অ্যাডভেঞ্চার ভাব! উফ! আর চোখে সামনে দণ্ডায়মান মানবকে দেখে নিল এক ঝলকে। বজ্রমুষ্টিতে টি শার্ট চাপা একখানা, গায়ে চড়ায়নি এখনো। মনে মনে মুখ মোছড়ালো মেয়েটা। গায়ে না দিলে হাতে রাখার জন্য কি গেল ঢং। তার মতো নান্নামন্য মেয়েটার যে আবল তাবল ফিলিংস হচ্ছে এর জন্য সেই দায়ভার কে নেবে? Answer me. আবারও সেই গমগমে আওয়াজে কিচেন ক্যাবিনেটের বক্সটা আঙুলের ইশারায় দেখালো প্রাণেশা। মেয়েটা অস্থির, চঞ্চল দৃষ্টি ভুলেও সামনের অর্থোন্মুক্ত মানবটির দিকে তাকালো না দ্বিতীয়বার। ঠোঁটমোট ঢং করে নাড়িয়ে চাড়িয়ে বলল, ওটা দিতে এসছে, আপনার উডবি বানালো না, খেয়ে উদ্ধার করুন। তানিশা মিসের সাথে এসেছিলাম, উনি চলে গিয়েছে আমায় রেখে। দরজা খুলে দিন, চলে যাই আমি। মেয়েটা অস্থিরতনু এদিক সেদিক ঘুরিয়ে টুরিয়ে জানালো। দেহের নরণচরণের আনারকলিটাও ঘুরপাক খাচ্ছে মেয়েটার। জায়ানের কথার ধরনে মেয়েটাকে মনে মনে আবারও লিটল ব্রাট হিসেবে খ্যাত করল। চোখ ঘুরিয়ে বক্সটা দেখে নিয়ে হলরুম জুড়ে রাজকীয় সোফায় আসন গাড়তে গাড়তে আদেশ ছুড়ল, Do you really want me to eat this? Take it over to me. প্রাণেশা চোরা দৃষ্টি ফেলে এদিক সেদিক। পা ছুড়ে টুরে এগিয়ে গিয়ে গেল কিচেনের দিকে। এই বক্স কোথাও ফেলে দেওয়া যেত, এটা কি খেতেই হবে? সে তো তা চায় না। ড্রাম করে এটা নিয়ে পড়ে যাবে নাকি? তাহলেই তো কেল্লা ফতে। আইডিয়াটা দারুণ, কিন্তু কিছুই করা যাবে না। ভোলা ভোলা ভাবে সেটি টি টেবিলে নিয়ে রাখলো বক্সটা। পরপর আমারও নির্লিপ্ত কণ্ঠের আওয়াজ ভেসে এলো। Spoon. প্রাণেশা মুখ ভেঙচালো। এমনিতে কথা বলে না, এখন আবার হুকুম চালাচ্ছে। পিলপিল পায়ে হেঁটে গিয়ে আবার স্পুন এনে দাঁড়িয়ে রইল সম্মুখ বরাবর। জানাকে দেখে বলল, Sit. I have something to talk to you. প্রাণেশা বসলো না, অন্যদিকে মুখ ঘুরিয়ে মিনমিন করে বলল, বইয়েই গেছে বসতে আমার, আপনি খান এসব ছাতার মাথা। জাইনের পেটানো দেহটা নির্লিপ্তে সোফায় এলিয়ে দেওয়া। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের চঞ্চল দৃষ্টি পরখ করে নিজের থেকে ভালোভাবে খেয়াল করল। এই কারণেই বুঝি মেয়েটা তাকাচ্ছে না, না হয় সবসময় দেখলেই তো ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। উফ! আবারও সেই অনাকাঙ্ক্ষিত দুশ্চিন্তা। টি শার্ট জড়ালো গায়ে, মেয়েটার নীরব সহচরণ সবসময় তাকে গার্ডস ফিলিং দিচ্ছে ইদানিং। বিপরীত সেক্স অ্যাট্রাকশন যাকে বলে। কিন্তু এরকমটা তো এতটুকু মেয়ের ক্ষেত্রে কিছুতেই আসার কথা না। তার উপর মেয়েটার কনফিউজিং বিহেভিয়ার, কিভাবে হ্যান্ডেল করবে সেই ব্যাপারটা? একটা টিনেজ মেয়ে থেকে অস্বচ্ছ দৃষ্টি ইরোটিক সাইন পাচ্ছে সে। হাউ সিলি! কোনো ইয়াং অ্যাডাল্ট হলেও মানা যায়, লাইক মেহেক। বিয়ের ব্যাপারে ডাইরেক্টলি ওকে বারণ করে দেওয়া হয়েছে। স্টিল ও অ্যাপ্রোচ করতে চাইলে হি ডোন্ট হ্যাভ এনিথিং ইন হিজ হ্যান্ড। বাট সে একটা আন্ডার এজ মেয়েকে কিভাবে হ্যান্ডেল করবে সে? তার এত ধৈর্য কই? ইরিটেটিং টপিকটা মাথায় আসতেই তরতর করে রাগের পারদ বাড়তে থাকলো জায়ানের। এতটুকু মেয়ের এহেন দুঃসাহস দেখে অবাকের রেশ কাটতে চায় না তার। বয়সের পার্থক্যটা জানে মেয়েটা। এই দুঃসাহস কোথা থেকে পেল? শান্ত শানিত স্বরে শুধালো, তখন এরকমটা কেন করলি প্রাণেশা? I have seen all that. প্রাণেশা শক্ত হয়ে জমে গেল।
জায়নের মুখে নিজের নাম। অতি আশ্চর্য কিছুই যেন শুনল সে। জেকে এসে কখনো পূর্ণাঙ্গ নামে ডাকতে শোনেনি সে। লোকটা তো তেমন কথাই বলেনি কখনো। মেয়েটার কণ্ঠ রোধ হয়ে আসে শঙ্কায়। কি বলবে? শব্দ বুনতে অবারক সে। Sit, Pranisha. Let me talk to you specifically. প্রাণেশা ক্রমে ক্রমে শক্ত কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। মুখভঙ্গি বদলে যাচ্ছে রাতারাতি। দৃষ্টিজোড়া ধাবমান আধুনিক টাইলস খচিত স্বচ্ছ ফ্লোরে। I won't say it again. শানিত নীরব হুঁশিয়ারিতে মেয়েটা নরম গদির সোফাতে বসল জায়ানের বরাবর। তার মনে হচ্ছে তার জীবন মরণ প্রশ্নের সম্মুখীন হবে সে এখন। কি বলবে জেকে? আর সেই বা কি জবাব দিতে? বক্স হাতে চামচের সাহায্যে অল্প একটু খাবার নিয়ে মুখে পড়ল জায়ান। নট হিজ টাইপ। ব্রোজরা কুচকে আসতেই অবিলম্বে সাইডে রেখে দিল খাবার। অদৃশ্যে হুকুম ছুল। Water. প্রাণেশা কোথাও পানি দেখল না, কাউকে দেখল না। হুকুম করলো কাকে? তাকেই তো। কড়া চোখে চেয়ে আবারও পানি এনে দিল। জায়ান অল্প পরিমাণ পানি পান করে অবশিষ্টটুকু রেখে দিল কাচের টি টেবিলে। No. Explain me. Why have you done that? Give me some reason. Why did you do that? নিশ্চুপ প্রাণেশা, কোনো প্রত্যুত্তর নেই তার কাছে। জায়ানি আবার ছুল প্রশ্নবান। সেদিন সুইসাইড কেন অ্যাটেম্প্ট করতে চেয়েছিলে? ওয়েট, ইট ওয়াজ এ ফলস ট্রাই। তুমি শুধু একটা সিন ক্রিয়েট করতে চেয়েছ, দ্যাটস অল, অ্যান্ড ইউ সাকসিড। হু ইজ রিয়েল জেকে? তীরের ফলার ন্যায় তীক্ষ্ণ প্রশ্নবানে প্রাণেশার খাবি খাওয়ার জোগাড়। দরদরিয়ে ঘামছে হাত পা। সম্মুখে অবস্থিত অতলস্পর্শী দুর্ভেদ্য মানব যে ঠাউর করতে পেরেছে কিছু, তা ভেবেই মেয়েটার গলা শুকিয়ে কাঠ হলো। তীব্র পানি তৃষ্ণায় সম্মুখের অর্থ অবশিষ্ট পানিটুকু নিয়ে নির্দ্বিধায় কোমল অধরে ঠেসে গলতকরণ করে নিল। জায়ন দেখে গেল মেয়েটার কর্মকাণ্ড। কিভাবে নির্দ্বিধায় তার এটো পানিটুকুতে নিজের তৃষ্ণা মেটালো মেয়েটা। এরপরও বোঝার কিছুই বাকি রইল না জায়নের। তবু শিওর হতে মেয়েটার স্বীকারোক্তি বড্ড প্রয়োজন। তা না হলে কনসোলেশনে আসা যাবে না। অলস দেহ টান টান করে সোজা হয়ে বসল সে। প্রাণেশা স্থির হয়েছে কিছুটা। ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমার এজ কত জানো? হিমশীতল কণ্ঠের আবহে প্রাণেশার জমে যাওয়ার উপক্রম। দুপাট্টার কার্নিশগুলো ছোট্ট দুহাতের মুঠোয় চাপা। সময় নিয়ে ধাতস্থ করে মেয়েটা নিজেকে। সময় অসময়ে এসে বড্ড সাহসী হতে জানে। সাহস না থাকলে নিশ্চয়ই এরকম একটা মানুষকে নিয়ে ফ্যান্টাসিতে ভুগত না। ভেতরে ভয়টুকু টেনে হিস্ট্রে অদূরে ছুঁড়ে ফেলল মেয়েটা। এক অনুভূতি শূন্য নির্জীব দৃষ্টিতে অনায়াসে দৃষ্টিপাত করল ষোড়শীর সরল দৃষ্টিযোগন। ওর সরল ছলছল দুনয়ন, আরক্তিম ঘর্মাক্ত মুখশ্রী, ফ্যাকাশে ওষ্ঠাধর, সবকিছুর দিকে নীরব দৃষ্টি বুলিয়ে আবারও প্রশ্ন ছুঁল জায়ান। তোমার এজ কত জানো? মাথা নাড়ায় ষোড়শী। বুঝে আসা কণ্ঠে জানায়, 16 বছর 11 মাস। সামনের মাসে আমার 17th বার্থডে। আমার এজ 34। 35 ছুতে আরো 3 মাস বাকি। ডিফারেন্স ইন আওয়ার এজ? কণ্ঠনালীতে শক্ত কিছু অনুভূত হয় প্রাণেশার। মেয়েটা অগ্রাহ্য করতে চায় তা। গিলে ফেলে সেই শক্ত পাথর। অঘোষিত এক নিয়মগুলির বেড়াজাল ভেঙে জানায়, বয়সে কি এসে যায়? ফর মি ইজ জাস্ট আ নাম্বার। 18 years. Imagine I'm your 18 years older. নিজের প্রশ্নের গতিপথ বজায় রেখে নিজেই প্রত্যুত্তর করল সে প্রশ্নের। ডক্টর জায়ান খানজাদা। প্রাণেশের বাক্যতায় সম্পূর্ণ এড়িয়ে গেল সে। আমার গ্র্যান্ডপাদের প্রায় 20 বছরের এজ ডিফারেন্স ছিল। তবুও তারা কত খুশিতে জীবন যাপন করেছে। তাদের থেকেই তো আমাদের বংশ বিস্তার হলো। ধৈর্যচ্যুত হলো জায়ানের। চলের বেশি টান টান হয়ে শক্ত হয়ে উঠেছে। আজ তার সামনে অন্য কেউ তার কথার খেলাফে এত যুক্তিতর্ক দেখালে নির্ঘাত মাটি চাপা দিয়ে দিত জায়গায়। শিট, এরকম বাচ্চাদের কিভাবে হ্যান্ডেল করা যায়? চোখ বুঝে ভারী শ্বাস টানল রক্তটা মানব। ধীরস্বরে জানালো, Look, নিজের পেশেন্সের বাইরে গিয়েও তোমার জন্য পেশেন্স খুঁজে বেড়াচ্ছি আমি। আমার সম্পর্কে তোমার ধারণা কম, নিতান্তই বাচ্চা বলে কথা। লিসেন কেয়ারফুলি, আই এম টু মাচ শর্ট টেম্পার্ড। স্টিল খুবই ঠান্ডা মাথায় বোঝাচ্ছি, ওকে? তোমার এজটা এরকম যে তুমি যা দেখবে ভালো লাগবে।
নতুন কিছু শিখবে, নতুন নতুন আবেগের সাথে পরিচিত হবে, নতুন কিছু ট্রাই করবে, ফ্যান্টাসিতে ভুগবে, নিজের একটা আলাদা জগৎ করে তুলবে। দ্যাটস ফাইন, ইটস টোটালি ফাইন, বাট লিমিটেশন রেখে। এই যে এরকম অস্বস্তির ফ্যান্টাসিতে ভাসছ, যেটা সম্পূর্ণ বাস্তব বিমুখ, এগুলো থেকে বেরিয়ে আসো। আমার সাজেশন হবে দৈনন্দিন জীবনে কর্মঠ হও, নতুন কিছু করার ট্রাই করো। কোনো ফ্যান্টাসি, ইনফ্যাচুয়েশন কিছুতেই ভাষার সময়টুকু নিজেকে দেবে না। তুমি চাইলে আমি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে তোমার কাউন্সিলিংয়ের একটা ব্যবস্থা করে দিতে পারি। ইট উইল বি সিক্রেট ইন আস, ওকে? আমি চাই না কখনো তোমার ইনফ্যাচুয়েশন কেটে গেলে সকলের সামনে লজ্জিত হও তুমি। বয়সটা খুবই কম তোমার, আমাকে ভাসতেই পারো, একসময় এগুলো সব চলে যাবে। বাট ততদিনে তুমি কোনো ভুল কিছু না করে বসো, সেটাই দুশ্চিন্তা। অ্যান্ড বিগ ইস্যু ইজ, আমি আমার ক্যারিয়ারে, লাইফে কোনো ডিস্টারবেন্স চাই না। নো, নেভার। সো স্টে অ্যাওয়ে ফ্রম মি। তীর তীর করে ফুসছে প্রাণেশার নাকের ডগা। মাত্রাতিরিক্ত জেদে প্রকম্পিত হচ্ছে ছোট্ট চিবুকখানা। আপনার আমাকে মানসিক রোগী মনে হচ্ছে? পাগল আমি? Damn it. You got the point. Still, তোমাকে পুরোপুরি সিক বলিনি আমি। বাট হয়েছে তো কতক্ষণ? নয়তো ভাবো, যাকে সামনে টোকেশন ওয়াং চালের জন্য যে নিজেকে লাইফ রিস্কে ফেলে, বলো কোন সুস্থ মস্তিষ্কে মানবের দ্বারা তা আদৌ সম্ভব? আমি যা করেছি নিজের সজ্ঞানেই করেছি। ইফ ইউ থিঙ্ক আই এম আ ম্যাড গার্ল, দেন ইটস জাস্ট ফর ইউ। রাগে দু চোখ খিচে আসতে চায় জায়নের। শক্ত চোয়ালের পেশি টান টান করে উঠল। এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব। সিলি গার্ল, এজ দেখেছো তোমার? আমাকে কিছু বলে সাহস পাও থেকে? নেন, এই যে গাল এখানে দিয়ে দিন একটা। তবু আমায় বাচ্চা বলে আমার অনুভূতিগুলোকে ঠুকনো বাড়াবেন না। বলেই নিজের গাল এগিয়ে দিল প্রাণেশা। কর, এই মেয়ে পুরো পাগল। একে কিভাবে বোঝাবে সে? জ্বলন্ত স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠছে দমে রাখা রাগটা। আবারও নিজেদের এজ ডিফারেন্সের বিষয়টা মাথায় টেনে শান্ত করতে চাইছে নিজেকে। এতটুকু একটা মেয়ের সাহস দেখে আশ্চর্য না হয়ে পারে না সে। কিভাবে তার সামনে বসে কথা বলছে, বুক কাঁপছে না একবারও? তুমি কি বুঝো অনুভূতির? এটা বয়স হয়ে গেলে বোঝার? আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ তুমি? তোমার কি মনে হয় আমার থেকে কখনো পজিটিভ সাইন পাবে তুমি? মিথ্যে আসে কেন পাচ্ছ? এটা বয়স না কোনটা বয়স? আগেকার দিনে এই বয়সে মেয়েরা এক দুই বাচ্চার মা থাকতো। আমিও তাদের মতোই মনে করুন। আচ্ছা, তাহলে তোমারও ব্যবস্থা করে দেব মা হওয়ার। চেষ্টা হয়নি অসুস্থ ফ্যান্টাসিতে ভোগো না। তোমার কি মনে হয় আমার থেকে কখনো পজিটিভ সাইন পাবে তুমি? মিথ্যে আশা পাচ্ছ তুমি। যখন মুখ থুবড়ে পড়বে তখন বুঝবে। প্রাণেশার দৃষ্টি ছলছল করে উঠল। তার কথায় আবার রাগ ঠাক কম। লাগামহীন জবাবে নাক টেনে বলল, কেন? আমায় ভালোবাসা যায় না? সারা জীবন কি চিরকুমার থাকবেন? কাউকে না কাউকে তো ভালোবাসবেনই। সেটা আমি হলে প্রবলেম কি? আর এইজ নিয়ে প্রবলেম হলে বলুন, ঢাক ঢোল পিটিয়ে পুরো মহল্লা জানিয়ে এইজ আরো 10 বছর বাড়িয়ে দিই। তারপর খুশি হবেন আপনি? ভালোবাসবেন আমায়? শাট আপ, শাট আপ, শেমলেস মেয়ে। তোমার মাম্মা মেরে সিনিয়র আমি। এভাবে কথা বলতে পারো কি করে তুমি? হাউ কুড ইউ থিঙ্ক দ্যাট? তোমার বাবার বয়সে আমি। প্রাণেশার চোখ মুখ অন্ধকার হয়ে আসে। হ্যাঁ সেটাই তো। আপনি চাইলে আমি আপনাকে ড্যাডি ডাকতে পারি, ড্যাডি জেগে। বলিষ্ঠ দেহ টান টান করে দাঁড়িয়ে পড়ল জায়ান। অতিরিক্ত রাগে অগ্নিশর্মাসে চোখ মুখ চিরে টিকরে বের হচ্ছে রাগের ছটা। বলিষ্ঠ হাতের মুঠো শক্ত হয়ে উঠেছে নিজের অজান্তেই। ক্রোধান্বিত স্বরে বলল, আর এক মুহূর্তে তোমাকে এখানে দেখতে চাই না আমি। গেট লস্ট রাইট নাও। আজকের পর থেকে আমি তোমাকে, আমি আমার ত্রিসীমানাতেও দেখতে চাই না। অ্যালেক্স, ওপেন দ্য ডোর। গেট লস্ট ফ্রম হিয়ার। প্রাণেশ একটু বসে থেকে উঠে দাঁড়ালো ধীর নয়। বের হয়ে যেয়েও কি মনে করে দরজা থেকে ছুটে এসে জায়ানের উদ্দেশ্যে এক নাগারে বলে চলল, 100 বার আসবো আপনার সামনে। সে অপরাধে আপনি প্লিজ আমায় ভালোবেসে ফেলবেন, হ্যাঁ? বলেই একচুটে বেরিয়ে গেল মেয়েটা। জায়ান হতভম্ব দৃষ্টিতে মেয়েটা চলে যাওয়ার দেহতা টেকল। তার অদ্ভুত দু চোখের তারায় একটা প্রশ্ন ভাসছে, মেয়েটা কি পাগল? রাফসান খ্যাক খ্যাক করে হাসছে, হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা তার। মেয়েকে পাগলামগুলো দেখে জায়ানকে সুযোগ পেলেই টিচ করেছে। সে রাতের পর
থেকে এমনিতেই মেজাজটা সপ্তমে চড়ে আছে, তার উপর রাফসানের ফালতু ইয়ার্কিতে অগ্নিরূপ ধারণ করে দিল আকাশ ফাটিয়ে এক ধমক। রাফসান সহ কেবিনের বাইরের অ্যাসিস্ট্যান্ট সহ হতচকিত হয়ে সতর্ক হয়ে বুককে থুতু চেটালো সবাই। তৎক্ষণাৎ হাসিতে লাগাম টেনে ভালোভাবে বসলো রাফসান, গলা কাকড়ে দিয়ে শুধালো, আশ্চর্য, এত রেগে যাস কেন? একটু ফাজলামো করতে পারবো না নাকি? হ্যাঁ, তোরা সবাই ফাজলামো করতে আমাকে তো পাস, তাই না? ইচ্ছা করছে। কুল ভাই কুল, আর বলবো না এসব, থাম এবার। কয়েকদিন ধরেই দেখছি মেজাজ তঙ্গে উঠে রেখেছিস, প্রবলেম কি? মেহেককে ভালো না লাগলে সব রিজেক্ট করে দে। তোর কি মনে হয় আমি সব লতুপুতু অ্যাপ্রোচে বসে বসে এনজয় করছি? রিজেক্ট করে নে, এরা পেয়েছে কি? মেয়ে দেখলো রেহাই দিচ্ছে, নয় আমি জায়ান এদের শোলে জড়াতাম। ওয়েট, আর কার কথা বলছিস? মেহেক ছাড়া আর কে করেছে বিরক্ত তোকে? বিরক্তির শ্বাস ফেলল জায়ান। প্রাণেশের কথা মনে উঠতেই চিরিবিরিয়ে উঠল মেজাজটা। সেদিনের পর থেকে মেয়েটার উদ্ভট যেন আরো বেড়েছে। কেমন সেজে টেজে সামনে ঘুরঘুর করে হসপিটালে। ডক্টর আফরোজাকে কিছু বলতেও পারছে না। এমনটা না যে প্রাণেশা হসপিটালে আগে আসতো না, আসতো, বাট তখন তো এসব জানতো না সে। এখন মেয়েটার কর্মকাণ্ড দেখলেই বোঝা যায় এগুলো মেয়েটা তার জন্য করছে। ওকে জানে জায়ানের জন্য কত সুন্দরী রমণীরা পাগল। এই সব কিছু ছাপিয়ে এতটুকু পিচ্ছিমের সৌন্দর্যে যে আটকাবে, কিভাবে সম্ভব এটা? আজ সকালে হসপিটালে আসার সময় এই মেয়েও লিফটে উঠেছে। এত সকালে ওর বাইরে কি কাজ তার অজানা, কিন্তু যখন দেখেছে তখন কালো পোশাকে দেখেছে, একদম পরিপাটি। অথচ কিছুক্ষণ পূর্বেই হাসপাতালে এসেছে সাদা ড্রেস পরে। তার মনে হচ্ছে তার সাথে ম্যাচিং করেই মেয়েটা ড্রেস আপ করে। আশ্চর্য, এতটুকু মেয়ে এগুলো কিভাবে করে? ক্রোধে মাথায় স্নায়ুতন্ত্রগুলো টকবক করছে যেন। এই মেয়েটাকে মাথায় তুলে আছাড় দিতে পারলে ভালো হতো বোধ হয়। কিরে, কোথায় হারালি? বল কিছু। নিজের চিন্তা ভাবনা থেকে বের হয়ে জাইন খুব সিরিয়াস ভঙ্গিতে রাফসানের উদ্দেশ্যে বলল, মেহেক একজন অ্যাডাল্ট মেয়ে, ওকে বারণ করার পরও অ্যাপ্রোচ করার চেষ্টা করছে, এটা সত্যি বিরক্তিকর। কাজিন দেখে এড়িয়ে যাচ্ছে শুধু। বাট যদি কোনো আন্ডার এজ লিটল গার্ল অ্যান্ড কর্মকাণ্ড করে তখন কি করা উচিত বলতো? আমি তো ধৈর্যের সাগর নই রাফসান, তুই তো জানিস। রাফসানের ব্রজরা কুচকে এলো অস্বাভাবিক কায়দে। সঠিক বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, আন্ডার এজ? এটা আবার কে? একটা আন্ডার এজ মেয়ে কিভাবে তোর এজের কেউকে ডিস্টার্ব করতে পারে? কি বলছিস এসব? অধৈর্য সে রোলিং চেয়ারে মাথা এলিয়ে দিল ধপ করে। সরাসরি প্রাণেশের কথা জানাতেও মন চাচ্ছে না কেন যেন। মেয়েটা খুব লজ্জায় পড়বে এতে, কিন্তু এসব বাড়তে দিতেও মন চাচ্ছে না। কিভাবে আটকাবে মেয়েটাকে? ঠিক এর মধ্যেই কেবিনের দরজায় কড়া নেড়ে উকি দিল প্রাণেশা। মিহি কণ্ঠে শুধালো, আসবো? তড়ক করে চোখ খুলে প্রাণেশাকে দেখে দু চোখ শক্ত হয়ে উঠল জায়ানের। কাটকাট স্বরে জানালো, হ্যাঁ, আসো মামুনি, তুমি এখন এখানে? রাফসানের কথার ভিড়ে জায়ানের নৌ শব্দটা যেন কর্ণপাত করল না কেউ। প্রাণেশা ধীর কদমে ভেতরে এসে চোরাচোখে একবার জায়ানের কঠোর দৃষ্টিতে নিজের অদেখা মুখ ভেঙালো মেয়েটা। সবসময় এমন খেয়ে ফেলা লোকে তাকিয়ে থাকে। হ্যাঁ, তারপর রাফসানের দিকে তাকিয়ে বলল, তানিশা মিস এসছে, খুঁজছে তোমায়। হো, তাই বলো। ওয়েট, যাচ্ছি আমি, তুমি বসো। তোমার জায়ান আঙ্কেলের সাথে কথাটা শেষ করেই যাবো। প্রাণেশা বসলো রাফসানের পাশের আরেকটা চেয়ারে। রোগী আসলে বসার চেয়ার এগুলো। এরাই আপাতত তা দখল করে বসে আছে। রাফসান এবার জাইনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ, কি বললি তখন? কোন বাচ্চা মেয়ে তোকে ডিস্টার্ব করছে? কে মেয়েটা শুনি? আমাদের পরিচিত কেউ? ওর বুকে বয়ডর নেই নাকি? বাঘের কাছে আসছে চুনোপুটি বস নিয়ে? প্রাণেশা কেসে উঠল তৎক্ষণাৎ। জাইন শক্ত চোখে শুধু তাকিয়ে রইল। রাফসান পানি এগিয়ে দিল। আশ্চর্য হয়ে শুধালো, হঠাৎ কি হলো মামনি? শরীর ভালো না তোমার? আমি ঠিক আছি আঙ্কেল, নো প্রবলেম। তোমাকেও কি জায়ানের অসুখে পেয়েছে নাকি প্রিন্সেস? সবসময় সাদা কালো ছাড়া আর কোনো পোশাক দেখি না। বাকিগুলোকে কি নির্বাসনে পাঠিয়ে দিয়েছ? তারপর আবার জাইনের দিকে তাকিয়ে বলল, তোর ছোঁয়া পেয়েছে বোধ জায়হান। দুটোই ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে ঘুরি সবসময়। কিসব কথাবার্তা? যে কে কখন তাকে ছিল? এটা স্বপ্নেও কল্পনা করে না। লজ্জায় শুভ্র কপল সিঁদুর রঙে সেজে উঠতে মেয়েরা চেয়ার ছেড়ে
উঠে দাঁড়িয়ে বলল। তুমি এসো আঙ্কেল, আমি আসছি। জায়ানের লাজকতায় নেটে পড়া আরেকটি মুখশ্রী দেখে যা বোঝার বুঝে ফেল। মেজাজ চটে গেল তার। রাফসানের দিকে তাকালো, আবারও কঠোর চোখে। এসব কি কথাবার্তা বাচ্চা মেয়ের সামনে? আমার ছোঁয়া পেয়েছে মানে কি? আশ্চর্য, কথার কথা বললাম। এটা তো হাইপার হচ্ছিস কেন? এবার কেমন করে তাকিয়ে আছে দেখাও। তুই প্রাণেশাও একটু দেখতে পারিস না জায়ান? কিন্তু কেন? মেয়েটা কত আদুরে জানিস? কি সুন্দর, আঙ্কেল আঙ্কেল বলে ডাকে। জায়ান বন্ধুর নির্বুদ্ধিতা দেখে মনে মনে বলল, হ্যাঁ, তোকে আঙ্কেল ডেকে মুখে ফেনা তুলে ফেলে, আর আমায় বলে ড্যাডি ডাকবে। লিটল ব্রাট একটা। স্বামীর সাথে যোগাযোগ নেই আজ প্রায় 10 বছর হতে চলেছে আফরোজা ইসমাতের। বিয়েটা প্রণয়ের হলেও বিশাল বড় এক ভুল বোঝাবুঝিতে সম্পর্কের ফাটল ধরেছে। রাগ, অভিমান, জেদ এতটাই বেশি যে আফরোজা বেগম স্বামীর মুখোমুখি হতে চান না দ্বিতীয়বার। খুব ভালোবেসে প্রেমিক পুরুষের হাত ধরে কিশোরী বয়সে বাড়ি থেকে পালিয়ে এসেছিল সে। স্বামীর মর্যাদা দিয়েছিল লোকটাকে। অবশ্যই খুব শীঘ্রই মা হয়েছিল তার সন্তানের। কিন্তু সময়ের বিবর্তনে প্রাণপ্রিয় মানুষটার পরিবর্তন খুব কাঁদিয়েছে তাকে। মানতে পারেনি তা। সেই বিন্দু থেকেই ধীরে ধীরে তুমুল ঝগড়ার রূপ নেয় একসময়। সেই থেকে দূরত্ব। মেয়েকে আফরোজা বেগম কিছুতেই বাবার কাছে দিতে চায়নি। তবুও লোকটা জোর খাটিয়ে মেয়েকে বছরের কিছু মাস নিজের কাছে রাখে। প্রথম প্রথম খারাপ লাগলেও আস্তে আস্তে সয়ে গিয়েছে তা। নিজের কর্মজীবনেও ব্যস্ত থাকতে হয়। মেয়ের বাবার সাথে রাগ অভিমান হলেও মেয়েকে নিয়ে যে কখনো হেলা করবে না এতটুকু অন্তত জানে সে। বেশ কয়েকদিন হবে মেয়েকে তার বাবার সাথে কথা বলতে দেখছে না সে। আবার নিজের ব্যস্ততার খেয়ালও করা হচ্ছে না তেমন। খেয়াল করা হচ্ছে না তেমন। আজকে একটু ফ্রি বিধায় বাসাতেই আছেন তিনি। কিচেনে মেয়ের পছন্দসই নাস্তা বানাচ্ছেন সন্ধ্যা। মেয়ের দিকে তাকিয়ে দেখলেন ড্রয়িং রুমের ডিভানে গা এলিয়ে বই পড়ছে, ইংরেজি নোবেল। সেই সাথে মিটিমিটি হাসছে। এখনকার বাচ্চা কাচ্চাদের আর কি, ভালোবাসা, প্রেম এগুলো নিয়েই তো পড়ে থাকে। তাই তিনি বইয়ে গুরুত্ব দিলেন না। হবে কোনো সাহিত্যিক বই। তিনি কিচেন হতে মেয়ের উদ্দেশ্যে বললেন, তোমার পাপার সাথে কথা বলতে দেখি না ইদানিং। মিস্টার প্রীতম নেওয়াজের কি মেয়ের প্রতি ভালোবাসাও শেষ? শেষের কথাটা অনেকটা তাচ্ছিল্য করেই বললেন তিনি। সব সময় পাপাকে নিয়ে খোঁচাও কেন মাম্মাম? হ্যাঁ, সেটা ঠিক, গত 2 দিন যাবৎ পাপার সাথে কথা হচ্ছে না আমার। তাই বলেই না ভালোবাসা শেষ হয়ে যাবে। পাপা মোটেও তেমন না, ব্যস্ততা থাকতেই পারে। হাজার ব্যস্ততাতেই ভালোবাসার মানুষদের সময় দেওয়া যায়। বেটা, যা বুঝো না তা নিয়ে ডিফেন্ড করতে এসো না কাউকে। তুমি তো ব্যস্ত থাকো, কখনো এমন হয় তোমাকে সারা দিনও দেখি না আমি। যেদিন হসপিটালে যাই। এখন বলো, এখন কি তোমার ভালোবাসা কমে গিয়েছে? এইটা কি তেমন কিছু? মায়ের ভালোবাসার সাথে কারো তুলনা হয় না প্রাণেশা। তারা হাজার ব্যস্ততাতেও সন্তানকে বুকে জড়িয়ে নেওয়ার সময় খুঁজে। আমার শত ব্যস্ততাতেও আমি তোমায় খুঁজি। তুমি ছাড়া কেউ নেই আমার। অনেকটা গলার স্বর নামিয়ে বললেন আফরোজা। প্রাণেশার মনে অপরাধ বোধ জাগল। মাম্মামকে এভাবে বলা ঠিক হয়নি। উঠে মাম্মামের কাছে যাবে সেই সময় মোবাইল বেজে উঠল হঠাৎ। চেক করে দেখলো তার পাপা কল দিয়েছে। ঠোঁটের আগায় এক চিলতে তরল হাসি নিয়ে সে মায়ের কাছে কিচেনের দিকে এগোলো মেয়েটা। কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসলো, মাই ডিয়ার প্রিন্সেস, কেমন আছো তুমি? আম গুড পাপা। তোমায় মিস করছিলাম পাপা, খুব ব্যস্ত বুঝি তুমি? আফরোজা আর চোখে দেখলো মোবাইলের হাস্যজ্জ্বল মুখটা। লোকটার সাথে কথা হয় না, যুগ চলে আসছে। সামনাসামনি দেখে না, প্রায় যুগ পেরিয়েছে। অথচ মানুষটার মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন দেখা যায় না। বরঞ্চ চেহারায় ভারী কি ভাব। প্রাপ্তবয়স্ক সুবিষ্ট পুরুষ হয়েছে এখন। পাপা ওয়াজ সো মাচ বিজি প্রিন্সেস। ইউ নো না, পাপাকে সব কিছু একা হাতে সামলাতে হয়। হুম। নাকে মুখে শব্দ তুলে সম্মতি জানিয়ে মাথা নাড়ালো প্রাণেশা। মোবাইল রেখেছে ক্যাবিনেটের উপর একপাশে। আফরোজা বেগমকে দেখা যাচ্ছে একটু একটু। প্রতিম সেদিকে নিগুড় দৃষ্টিপাত করে হুট করেই প্রাণেশার উদ্দেশ্যে শুধালো, এত সব দায়িত্বভার কমাতেও পাপার জীবনে কাউকে প্রয়োজন, তাই না প্রিন্সেস? প্রাণেশা মাম্মামকে তেরা চোখে দেখে জবাব দিল, ইয়েস, অবশ্যই।
What about a new mama? আফরোজার হাত কেঁপে উঠল আকস্মিক। তুরন্ত নিজেকে স্বাভাবিক করার প্রয়াসে হাত চালালো দ্রুত। কাজ শেষ করে মেয়ের উদ্দেশ্যে বলল, নাস্তা রেডি, খেয়ে নিও, মামামকে বের হতে হবে একটু। বলেই তিনি রুমে চলে গেলেন। প্রাণেশা কতক্ষণ থম মেরে মায়ের যাওয়ার পথ দেখল। তারপর বাবার কণ্ঠে হুঁশ ফিরল। প্রতিম জিজ্ঞেস করলো, আজকে অফ ডিউটি না তোমার মাম্মামের? কোথায় যাচ্ছে? প্রাণেশা নির্লিপ্ত দৃষ্টিতে মোবাইল হাতে নিতে নিতে বাবার উদ্দেশ্যে বলল, একটা আঙ্কেল, খুব ভালো বুঝলে। মাম্মামের সিনিয়র আঙ্কেলের সাথে দেখা করবেন বোধহয়। আমাকেও জানিয়েছিল তোমাদের দুজনের জন্যই। আমি খুব হ্যাপি বুঝলে। মানুষ একজন মা একজন বাবা পায়, আমি দুজন পাবো। ভালো না? আই এম সো মাচ হ্যাপি বোথ ফর ইউ। খট করে ওপাশের কল কাটার শব্দে প্রাণেশা হাসলো দাঁত কেলিয়ে। মায়ের রুমের দিকে উকিতে দেখল লণ্ডভণ্ড করেছে সব। ভালোবাসার কমতে নেই, অথচ অভিমানে কেউ কারোর সাথে কথা বলে না। প্রাণেশা ঠিক করলো মনে মনে সে কখনো তার আর তার জিকের মাঝে ভুল বোঝাবুঝি আসতে দেবে না। সে খুব স্বামীভক্ত হবে। উনি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। প্রাণেশা তো ইদানিং আরো অনেক কিছুই ভাবছে, হাওয়ায় ভাসছে বেচারি। ইস, মানুষ কল্পনাতে কতই না খুশি থাকে। এ নিয়ে 5 বার ফ্ল্যাট হতে বের হলো আর ভেতরে ঢুকলো প্রাণেশা। সময়টা তখন রাত 12টা। এই সময় নিশ্চয়ই সকলের ঘুমিয়ে পড়ার কথা। ঘুমিয়েও পড়েছে অনেকে, কিন্তু প্রাণেশার ঘুম নেই দু চোখে। ব্যালকনিতে গিয়ে বসে একটা নোবেল পড়ছিল সে। তার খুব পছন্দের বই এটা। একটু পড়েছে তো একটু নিচের দিকে তাকাচ্ছে। এরকম করতে করতেই কখন 12টা বেজে গিয়েছে তাতে বেখবর মেয়েটা। তবে ব্যালকনি হতে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা পেয়ে মেয়েটা আনন্দে উদ্বেলিত হয়ে ছুটেছে রুম ছেড়ে। আবার ড্রয়িং রুমে এসে গতি মন্থর করেছে। তার মামা মাছকে বাসায় টের পেলে 1000টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। এমনিতে ভুলচুকের বেলায় যথেষ্ট স্ট্রিক্ট তার মা। তাই পা টিপে টিপেই দরজা খুলে বেরিয়ে গেল হাতে বই সমেত। উত্তেজিত ষোড়শীর হাতের বইয়ের কথা বেমালও ভুলেছে, কিন্তু লিফটের কাছে গিয়েও গ্রাউন্ড পর্যন্ত লিফটের গন্তব্য না দেখে ফ্ল্যাটে ফিরে এসেছে। মাকে চেক করেছে গুটি গুটি পায়ে এগিয়ে। নিশ্চিন্তে ঘুমে তলিয়ে থাকতে দেখে আবার বেরিয়েছে। 5 মিনিটে এই আসা যাওয়া জারি রাখতে রাখতে ঠিক 5 বারের সময় লিফটে গ্রাউন্ড পর্যন্ত গন্তব্য দেখল মেয়েটা। বিনা চিন্তা ভাবনায় অতি দ্রুতই লিফটের বাটন চেপে ধরল মেয়েটা। সময় নিয়ে দরজা খুলতেই মেয়েটা চোখ উঁচিয়ে দেখল কাঙ্ক্ষিত ব্যক্তিটি দাঁড়িয়ে, বরাবরের মতো কালোতে মোড়ানো। টান টান দেখে বলিষ্ঠ দুহাত বুকের কাছটায় ভাঁজ করা। সাথে আরেকজন কেউ আছে, তার জেকের অ্যাসিস্ট্যান্ট। সে চেনে তাকে, অনেকবার তাকে দেখেছে। ভদ্রলোক নিজেও প্রাণেশাকে চেনে। তাই এত রাতে মেয়েটাকে লিফটের সম্মুখে দেখি লিফটের বাটন চেপে ধরে ভেতরে আসতে ইশারা করে শুধালো, কি ব্যাপার মামুনি, এত রাতে কোথায় যাবে? জায়ন একবার দেখে চোখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু মেয়েটার হাতে অনাকাঙ্ক্ষিত এক বই দেখে আবারও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার দিকে। বার্থডে গার্ল নামের ইংরেজি নোবেল একটা। সঙ্গে সঙ্গে মনে মনে মেয়েটাকে আবারও শেমলেস লিটল ব্র্যাড বলে আখ্যায়িত করব। এরকম উল্টোপাল্টা বই পড়েই ইনফ্যাচুয়েশনে ভুগছে এই চরপাকা মেয়েটা। সেটা খুব ভালোভাবেই বুঝে ফেলল। প্রাণেশা সে দৃষ্টির কবলে একটু হক চকালো, তবুও অ্যাসিস্ট্যান্ট কৈলাসের দিকে তাকিয়ে মৃদু হেসে লিফটের ভেতরে ঢুকলো, বইটা বুকের কাছটায় চেপে রাখা দুহাত। অ্যাসিস্ট্যান্ট সাহেবকে ওর দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে জানালো, আমার ফ্রেন্ড আঙ্কেল ওপরেই থাকে, ওর সাথে পড়া নিয়ে একটু ডিসকাশন আছে আর কি। হ্যাঁ। বলেই মেয়েটা বোকা বোকা হাসলো। গুড গার্ল। দেখেছেন স্যার, প্রাণেশা মামুনি কত প্রোডাক্টিভ পড়াশোনায়। এক্সামের পরেও পড়াশোনা করে। এদিকে আমার মেয়ে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। কি একটা অবস্থা। বলেই মধ্যবয়সী ভদ্রলোক আক্ষেপ করতে যাবে তার আগেই তাকে এক বাক্যে থামিয়ে দিল তার গুরুগম্ভীর বস মহাশয়। ভেসে এলো জায়নের হিমশীতল আদেশ বাড়ি। ইউ মে গো নাও, মিস্টার কৈলাস। অ্যাসিস্ট্যান্ট বেচারা স্যারের আকস্মিক মন পরিবর্তনে হকচকিয়ে শুধালেন, কেন স্যার, আপনি তো বললেন অফিসিয়াল
কিছু আলোচনা বাকি আছে সেগুলো। উই উইল টক অ্যাবাউট দ্যাম লেটার, লিভ নাও। স্যারের রাশভারী স্বরে অগত্যা লিফট হতে নেমে গেল অ্যাসিস্ট্যান্ট কৈলাস। লিফট দ্বিতীয়বার অফ করে ক্রাউনের উদ্দেশ্যে চালু হয়ে গেল। প্রাণেশের অবদ্ধ হৃৎস্পন্দনটা ফেটে বেরিয়ে আসার উপক্রম। দুহাতের তালু ঘেমে নেয় একাকার। বড় বড় চোখের পাপড়ি জোড়া পলক ঝাপটাচ্ছে ঘন ঘন। গত দুদিন যাবৎ তার জেকেকে দেখেনি সে, তাই আজ খুব কষ্টে নিজেকে সজাগ রেখেছে যেন লোকটাকে অন্তত লিফটে যেতে একবার দেখতে পায়। তাই রাত জেগে খোলা ব্যালকনিতে বই নিয়ে বসেছিল। পায়চারি করেছে, কিন্তু এভাবে মুখোমুখি হবে সেটা সে কল্পনা করেনি। এখন কি হবে? জায়নার তীক্ষ্ণ চাহনি তার পুরো অস্তিত্ব জমিয়ে দিচ্ছে, ভেতরের অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। কৈলাস আঙ্কেলকে কেন বের করে দিল? তাকে বকবে আবারও? তার উপর তার মাম্মাম যদি ঘুম ভেঙে তাকে না পায়, এত রাতে বের হওয়ার জন্য নিশ্চয়ই জবাব দিয়ে চাইবে। হকচকিত মেয়েটার শুভ্র কবলে বিন্দু বিন্দু শিশির করার ন্যায় উষ্ণ জলের আবির্ভাব ঘটেছে। শান্ত চোখে ষোড়শীর নাজুক অস্তিত্ব ছেয়ে নিল সামনের ভয়ানক অগ্নিমূর্ত মানব। উষ্ণভরা কণ্ঠে শুধালো, এটা কি বই? হতচকিত প্রাণেশা থমকালো খানিক, জিজ্ঞেস করলো, অবভিয়াসলি তোমার হাতেরটা। কোনটা? ও, এটা নোবেল আর কি। আমি সাহিত্যিক মানুষ কি না। বলেই বোকা হেসে মেয়েটা লিফটের উষ্ণ বাতাবরণ কমাতে যায়, কিন্তু রুষ্টভারও মোটেও গলে না সে বোকা কর্মকাণ্ডে। তেজি কণ্ঠে দ্বিতীয়বার জিজ্ঞেস করে, পড়া হয়েছে এটা? ইউনো, হ্যাঁ হয়েছে তো। প্রাণেশার ধারণা বইটা সম্পর্কে নিশ্চয়ই জানা আছে জায়ানের, তাই সে খুব কনফিডেন্টলি প্রত্যুত্তর করলো, বয়সের তুলনায় তুমি একটু বেশি পাকা, ইচ্ছ্র পাকা যাকে বলে। পড়েছো যেহেতু বোঝা নিশ্চয়। এগুলো অন্তত তোমার টাইপ কোনো বই না। তোমার মাম্মাম দেখে না তোমায় এসব পড়তে? এসব ইংরেজি নোভেল পড়ে উল্টো পাল্টা ফ্যান্টাসিতে ভোগো, অভদ্র মেয়ে। বলেই চোখ সরিয়ে নিল সে বিরক্ত ভঙ্গিতে। প্রাণেশা রেগে গেল। নিজের নির্ভুতিতায় শতভাগ নিশ্চিত থেকে ঠোঁট বাঁকিয়ে জিজ্ঞেস করলো, আপনি জানেন এটা কি বই? অযথা এসব বলছেন কেন? পুরুষ্ট অধরের বাঁকে বাঁকা হাসি ঝুলিয়ে নির্বিকার কদমে প্রত্যুত্তরবিহীন লিফট হতে বেরিয়ে গেল রহস্যময় মানব। ততক্ষণে লিফট এসে থেমেছে ক্রাউনের সামনে। তার পিছু পিছু প্রাণেশাও বেরিয়ে গেল তার জবাব চাই। ব্যাস, সে দেখে তার জেকের বাঁকা হাসি। রাশভারী কদমে সামনে এগোতে এগোতে ভেসে এলো জায়ানের কণ্ঠস্বর, স্টপ ফলোইং মি লিটল গার্ল। প্রাণেশা কদমের সাথে কদম মেলাতে হিমশিম খেতে নিয়েও প্রত্যুত্তর করলো, আপনাকে ভালোবাসি তাই ফলো করি, না হয় দুনিয়াতে কি ছেলের অভাব নাকি? হ্যাঁ। বিশালাকার গেটের সামনে ভারী কদম দুটি যেতে থেমে গেল ষোড়শীর ছোট্ট কদম যুগলো। মাথা উঠিয়ে দণ্ডায়মান মানবের দিকে তাকালো ভয় ভয়। তার পুরুষালী কণ্ঠস্বরে ভেসে আসলো নিরুত্তাপ কিছু বাক্য, যা প্রাণাসার দুনিয়া দুলিয়ে দিল। মেয়েটা কাঁপতে কাঁপতে শুনল সামনের নির্লিপ্ত কণ্ঠে উন্মাগলিত বাক্যগুলো। লিসেন, তুমি যে বইয়ের নিউ স্টুডেন্ট, তাতে আমার পিএইচডি করা। ইউ বেটার স্টপ অল দিস ননসেন্স রাইট নাও। তোমার ফ্যান্টাসি মিস্টার লসন আমি নই। আমি কখনোই তার মতো হব না। আমার পক্ষ থেকে তোমার সকল অনুভূতির জন্য ফুল রেস্ট্রিকশন দেওয়া। অ্যান্ড রিমেম্বার, জর্ডান ওয়াজ অ্যান অ্যাডাল্ট গার্ল, নট লাইক ইউ 16 লিটল মামাস গার্ল। এসব ইউজলেস ফ্যান্টাসি থেকে বেরিয়ে আসো। নেক্সট টাইম তোমাকে বোঝানোর মতো ধৈর্য আমার নেই। If you say this bullshit again, you will meet my bad side. Now get lost from my eyesight.